তোমরা যদি আরো ডিটেলসে বিশ্লেষণাত্মক ভাবে জানতে চাও এবং সমাজে যদি পরিপূর্ণ মার্ক পেতে চাও, এটা শুধু একাডেমিক না, অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি করতে হবে? অবশ্যই শুভঙ্কর স্যারের সাথে যুক্ত থাকতে হবে এবং সাহিত্যগৃহ এই যে পেজটা আছে ফলো দিয়ে রাখবা। প্রিয় এইচএসসি, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে টপিকটা বা একটু জটিল বা কঠিনও বটে, সেটা হচ্ছে সমাস। সেটা কি? সমাস। এখন এইচএসসি 26-এ সমাস থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোই আজকে আমরা আলোচনা করব, ব্যাখ্যা ও বিশ্লেষণ করব। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমরা জেনে নেই যে আসলে সমাসটা কি বা সমাস কত প্রকার, কি কি কিভাবে আসে। এখন দেখো, আমরা তোমাদের এই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব, কিন্তু তার আগে মৌলিক যে বিষয়টা আছে সেটা জেনে নাও। যেমন তোমাদের পরীক্ষায় কিন্তু 8 ধরনের সমাস থেকে পরীক্ষায় আসে। তাহলে 1 নম্বর হচ্ছে দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব। বানানটা ভালো করে দেখো, দয় ব দন্ত নয় দয় ব। 2 নম্বরে দ্বিগু, দয় বয় রস্যি গয় রস্যু, দয় বয় রস্যি গয় রস্যু। 3 নম্বরে কর্মধারয়। কি হবে? কর্মধারয়। 4 নম্বরে দেখো তৎপুরুষ। 4 নম্বরে কি আছে? তৎপুরুষ। 4 নম্বরে তৎপুরুষ। আচ্ছা, 5 নম্বরে অব্যয়ীভাব। 5 নম্বরে কি আছে? অব্যয়ীভাব। এবার 6 নম্বরে কি আছে? বহুব্রীহি। 6 নম্বরে কি আছে? বহুব্রীহি। বানানগুলো ভালো করে দেখো, কারণ বানান ভুল গেলে কিন্তু মার্ক পাবো না। 7 নম্বরে নিত্য। 7 নম্বরে কি আছে? নিত্য। আর সর্বশেষ একটি হচ্ছে প্রাদি। সর্বশেষ একটি কি? প্রাদি। মূলত এই যে নিত্য আর প্রাদি ব্যতিক্রমধর্মী দুইটা সমাস, প্রধান সমাস 6টি। এই 6টি। তাহলে আমরা জেনে গেলাম যে আমাদের মোট সমাস 8টা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। প্রথম হচ্ছে দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি। আর 2টা ব্যতিক্রমধর্মী সমাস হচ্ছে নিত্য ও প্রাদি। এখন দেখো, আমরা একটু সমাধানে যাই ও ব্যাখ্যা বিশ্লেষণ করি। আমাদের প্রথম যে সমাস সেটা হচ্ছে সত্তা সত্য। সত্তা সত্য। সত্য যোগ অসত্য, এই 2টা মিলে হয়ে যায় সত্তা সত্য, সন্ধির নিয়মে। এখন দেখো, পূর্বপদ ও পরপদ। তাহলে এখানে এই যে সত্য, এটা হচ্ছে পূর্বপদ, আর অসত্য হচ্ছে পরপদ। পূর্বপদ ও পরপদ উভয় যদি প্রধান হয়, ব্যাস বাক্যে যদি ও কথাটি আসে এবং যে সমাসটা দ্বারা কোনো জোড়া বোঝায় বা মিলন বোঝায়, এরকম সমাসকে দ্বন্দ্ব সমাস বলে। তাহলে সত্য যোগ অসত্য, এটা দ্বন্দ্ব সমাস। এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। আবার যদি বলি দম্পতি, এটা জনপ্রিয় দ্বন্দ্ব সমাস। এই যে দম্পতি, দম্পতি মানে কি? জায়া ও পতি, বা দম ও পতি, বা স্বামী ও স্ত্রীকে একসাথে বলা হয় দম্পতি। তাহলে এটাও কি? দ্বন্দ্ব সমাস। তাহলে এরপরে দেখো পরোক্ষ। এরপরেটা কি? পরোক্ষ। পরোক্ষ এই সমাসের ব্যাস বাক্য হচ্ছে অক্ষির অগোচরে। কি হবে? অক্ষির অগোচরে। তো অব্যয়ীভাব সমাসের বৈশিষ্ট্য হচ্ছে যে সমাসের পূর্বপদে অব্যয় বা উপসর্গ থাকে, অব্যয় বা উপসর্গ থাকে, এরকম সমাসকে বলা হয় অব্যয়ীভাব সমাস। এখন অক্ষির অগোচরে মানে চোখের আড়ালে যা ঘটে, এরকম ঘটনাকে বলা হয় পরোক্ষ। তাহলে পরোক্ষ এই সমাসের ব্যাস বাক্য হচ্ছে অক্ষির অগোচরে। আর এটা কি সমাস? অব্যয়ীভাব সমাস। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রশ্নে কিন্তু এরকম থাকবে, এরকম এই যে সত্তা সত্য, পরোক্ষ, জীবন আনন্দ, এরকম করে 8টা সমাস দেওয়া থাকবে। সেটার ব্যাস বাক্য করতে হবে, আর ব্র্যাকেটের মধ্যে তোমাকে উপস্থাপন করতে হবে যেটা কোন সমাস, ওই 8টা সমাসের মধ্যে। তো এই ক্ষেত্রে তোমাদের ভালো করার উপায় হচ্ছে এই 8টা সমাস সম্পর্কে ডিটেইলস জানা, তারপর বিগত বোর্ড প্র্যাকটিস করলে মোটামুটি 2টা জ্ঞানের সমন্বয়ে একটা স্মার্ট নলেজ তোমার হবে এই সমাসের ক্ষেত্রে বা সমাসের বিষয়ে। এখন এর পরেটা দেখি। পরে সমাসটি কি আছে? জীবনানন্দ। কি আছে? জীবনানন্দ। এখন দেখো, এটার ব্যাস বাক্য হচ্ছে জীবন ব্যাপিয়া আনন্দ। জীবন ব্যাপিয়া আনন্দ। এটা কি? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য হচ্ছে যে সমাসের ব্যাস বাক্য থেকে বিভক্তি লোপ পেয়ে গঠিত হয়, ওরকম সমাসকে বলা হয় তৎপুরুষ সমাস। তাহলে এই যে ব্যাপিয়া হচ্ছে দ্বিতীয় বিভক্তির মধ্যে পড়ে, যেমন কে রে এরে, ব্যাপী বা ব্যাপিয়া। তৃতীয় বিভক্তির মধ্যে কি পড়ে? দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থীতে কি পড়ে? কে রে জন্যবা নিমিত্ত। পঞ্চমীতে হতে থেকেছে, ষষ্ঠীতে র এর, সপ্তমীতে এ অন্তঃস্থতে। অর্থাৎ যে সকল সমাসে এই বিভক্তিগুলো লোপ পেয়ে হয়, ওই সমাসকে বলা হয় তৎপুরুষ। এখন যে বিভক্তি লোপ হবে সেই বিভক্তি অনুযায়ী তৎপুরুষ সমাসটা হবে। তাহলে এখানে দেখো যে জীবন ব্যাপী, এই ব্যাপী হচ্ছে একটা দ্বিতীয় বিভক্তি। কি বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। এই জন্য ওই অনুযায়ী এই বিভক্তি লোপ পেয়ে কিন্তু এই সমাসটা হয়েছে, এই তৎপুরুষ সমাসটা হয়েছে। তাহলে এইটার নাম হবে দ্বিতীয়া তৎপুরুষ। কি হবে? দ্বিতীয়া তৎপুরুষ। এরপরে 4 দাগে দেখো, 4 দাগে শৌখিন, একটা ইউনিক শব্দ শৌখিন। আমরা বলি না যে মানুষটা বেশ শৌখিন। এখন দেখো, এই শৌখিন শব্দের ব্যাস বাক্য কি হবে? শখ থেকে জাত। কি হবে? শখ থেকে জাত।
এখন আমরা জানি যে তৎপুরুষ সমাসের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে এক কথায় প্রকাশ বোঝাবে এবং ব্যাস বাক্যের বিশেষ করে শেষে যে কথাটি থাকে, কি থাকে, যে কথাটি থাকে। এখন শখ থেকে জাত এরকম সমাজকে আমরা কি বলবো, শৌখিন। কি বলবো, শৌখিন। আর বৈশিষ্ট্যের দিক থেকে এটাকে আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাস। কি বলবো, উপপদ তৎপুরুষ সমাস। যেমন দেখো, যদি আরেকটা উদাহরণের মাধ্যমে বোঝাই, যেমন পঙ্কজ, প ঐক বর্গীয় জ। এই পঙ্কজ মানে কি, পঙ্কে জন্মে যা বা পঙ্কে জন্মে যে, কাদায় যারা জন্মে তাদেরকে বলা হয় পঙ্কজ। এখন এটা যেমন এক কথায় প্রকাশ, ব্যাস বাক্যে যে আছে, তাহলে এটা উপপদ তৎপুরুষ সমাস। ঠিক একইভাবে শৌখিন হচ্ছে শখ থেকে জাত, সেটাকে বলা হচ্ছে শৌখিন, আর এটা হবে উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, এরপরে দেখো ওদাগ। ওদাগে কি আছে, আলোকচিত্র। এখন এই আলোকচিত্র সমাসের ব্যাস বাক্য কি হবে, আলোক যুক্ত চিত্র, আলোক যুক্ত চিত্র। এখন দেখো, এই যুক্ত হচ্ছে মাঝখানের পদ এবং এইটা লোপ পেয়ে মূলত এই সমাসটা হয়েছে। এখন দেখো, আমাদের কর্মধারয় সমাসের একটা বৈশিষ্ট্য হলো যে পূর্বপদে বিশেষ্য বা বিশেষণ, পরপদে বিশেষ্য বা বিশেষণ যুক্ত হয়ে যে সমাসগুলো হয় ওইগুলো সাধারণত কর্মধারয় সমাস হয়, অথবা উপমামূলক যে সমাসগুলো আছে এগুলো হচ্ছে কর্মধারয় সমাস। এখন যে সমাসের মাঝখানের পদটা লোপ পায়, যেমন দেখো সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এখানে ব্যাস বাক্য থেকে চিহ্নিত কথাটি লোপ পেয়ে গেছে, তাহলে এটা হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অর্থাৎ যে সমাসের মাঝখানের পদটা লোপ পেয়ে যায় ওটাই হয় কর্মধারয় সমাস। তাহলে আলোকচিত্র, আলোকযুক্ত চিত্র, এটা হবে কি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা, এরপরে দেখো চদাগ। চদাগে কি আছে, অরুণ রাঙা। চদাগে কি আছে, অরুণ রাঙা। বিশেষ করে যে সমাসের পূর্বপদ পরপদ মানে বিশেষ্য বা বিশেষণ যুক্ত হয় এবং তাদের মধ্যে যে কানেকশন বা সংযোগ সেটা সত্য অর্থাৎ উপমায়িত করা হয়, এরকম সমাসকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। যেমন যদি বলি রক্ত লাল, রক্তের ন্যায় লাল, রক্ত তো লালই হয় নাকি, এটা সত্য কথা। তারপরে যদি বলি নিমতেত, নিমের ন্যায় তেতো, নিম তো তেতোই হয়। তারপরে এরকম সত্য কথা উপস্থাপন করা হলে সে সকল সমাসকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। তাহলে এখন দেখো, অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা, অরুণের ন্যায় রাঙা। অরুণ মানে কি, সূর্য। অরুণ মানে কি, সূর্য, সূর্যের মতো লাল, সূর্য তো লালই, তাহলে এটা কি সত্য কথা। তাহলে এটা হয়ে যাবে উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস। ছদাগে কি আছে, যদিও তোমাদের পরীক্ষায় রোমান সংখ্যা দেওয়া থাকবে, আমি জাস্ট ক খ দিয়ে উপস্থাপন করেছি। মহাত্মা, ছদাগে কি আছে, মহাত্মা। এখন এইটার ব্যাস বাক্য হচ্ছে মহৎ, মহৎ আত্মা যার, মহৎ আত্মা যার। যে সমাসের পূর্বপদ পরপদ কাউকে না বুঝিয়ে তৃতীয় কোনো পদকে বোঝায় এবং যার ব্যাস বাক্য করলে ব্যাস বাক্যে যার কথাটি থাকে, এরকম সমাসকে বলা হয় বহুব্রী সমাস। তাহলে দেখো, মহৎ আত্মা যার, এখানে মহৎ গুরুত্বপূর্ণ না, আত্মাও গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ কোনো একজন ব্যক্তি, কোনো একজন ব্যক্তি, যেমন মহাত্মা গান্ধী, অর্থাৎ কোন একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। মহৎ আত্মা যার, কোন একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এই জন্য এরকম সমাসকে বলা হয় বহুব্রী সমাস। যেমন যদি বলা হয় যে বিনা পানি, বিনা পানিতে যার, এখানে বিনাও মুখ্য না, পানিও মুখ্য না, মুখ্য হচ্ছে সরস্বতী দেবী, যার হাতে ওই যন্ত্রটা থাকে, বিনা যন্ত্রটা থাকে। তাহলে দেখো, যে সমাসের পূর্বপদ পরপদ কাউকে না বুঝিয়ে তৃতীয় কোনো পদকে বোঝায়, আবার ব্যাস বাক্যে যার থাকে, সেটা হয়ে যায় কি, বহুব্রী সমাস। এটা কি হয়ে যায়, বহুব্রী সমাস। আবার কিছু কিছু সমাস আছে যে ব্যাস বাক্যের উপর ভিত্তি করে অন্য সমাস হতে পারে। যেমন দেখো, তুমি যদি ব্যাস বাক্যে লেখো মহৎ যে আত্মা, কি লিখবা, মহৎ যে আত্মা, তাহলে কিন্তু সেটা সাধারণ কর্মধারয় সমাস হয়ে যায়। সেটা কি হয়ে যায়, সাধারণ কর্মধারয় সমাস। তাহলে আমি আবারও বলি যে কিছু কিছু সমাস আছে যাদের একাধিক ব্যাস বাক্য করা যায়। এখন ব্যাস বাক্য অনুযায়ী তুমি সমাসের নামটা লিখবা। যদি তুমি লেখো যে মহৎ যে আত্মা, মহাত্মা, তাহলে এটা কিন্তু সাধারণ কর্মধারয় সমাস হয়ে যাবে। এবং মনে রাখবা, ব্যাস বাক্যের মাঝে যদি যে কথাটি থাকে সেটা কর্মধারয় সমাস হয়, আর ব্যাস বাক্যের শেষে যদি যে কথাটি থাকে সেটা উপপদ তৎপুরুষ সমাস হয়ে যায়। আবার ব্যাস বাক্য যদি এটা করো যে মহৎ আত্মা যার, তাহলে এই যারের জন্য সেটা কি হয়ে যাবে, বহুব্রী সমাস। সেটা কি হয়ে যাবে, বহুব্রী সমাস। প্রিয় শিক্ষার্থী, আমাদের সর্বশেষ সমাস হচ্ছে যুগান্তর। সর্বশেষ সমাসটা কি, যুগান্তর। বিশেষ করে যে সমাসের শেষে অন্তর, দেশান্তর, যুগান্তর, মতান্তর, পাঠান্তর, উপায়ন্তর, তারপরে দেশান্তর, এরকম অনেক অন্তর্যুক্ত সমাস আছে যেগুলোকে আমরা নিত্য সমাস বলবো, যেগুলোকে আমরা কি বলবো, নিত্য সমাস। আর অন্তরের পরিবর্তে আমরা শুরুতেই অন্য দিয়ে লিখবো। যেমন এখানে কি আছে, যুগান্তর অন্য যুগ, যুগান্তর অন্য যুগ, কি সমাস, নিত্য সমাস। এখন যদি বলি যে দেশান্তর অন্য দেশ, মতান্তর অন্য মত, পাঠান্তর অন্য পাঠ, অনেক আছে। যাই হোক প্রিয় শিক্ষার্থী আমার, আমরা শুধু আজকে এই যে এইচএসসি 26 সালে 4-এর খ দাগে সমাজ থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো একটু ব্যাখ্যা করলাম, কিছুটা মৌলিক জ্ঞান দেওয়ারও চেষ্টা করলাম। তোমরা যদি আরো ডিটেলসে বিশ্লেষণাত্মক ভাবে জানতে চাও এবং সমাজে যদি পরিপূর্ণ মার্ক পেতে চাও, এটা শুধু একাডেমিক না, অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি করতে হবে, অবশ্যই শুভঙ্কর স্যারের সাথে যুক্ত থাকতে হবে এবং সাহিত্যগৃহ এই যে পেজটা আছে ফলো দিয়ে রাখবা। এবং তোমার বন্ধু বান্ধবী যারা আছে
অধিক মাত্রায় শেয়ার দিয়ে রাখবা, কমেন্ট করবা, রিয়াক্ট করবা, সর্বোপরি আমার সাথে থাকবা। আশা করি এরকম ভিডিও অনেক পাবা। ধন্যবাদ।